বৃষ্টির মধ্যে কি আর মরা পড়ানো যায়? বারবার বৃষ্টি এলে এসব শ্মশানের কাঠ, চিতার কাঠ সমস্ত কিছু ভিজে যাচ্ছে। এভাবে আর কতক্ষণ থাকবো আমরা বলতো? ও কথা মুখেও আনিস না। যতক্ষণ থাকতে হবে আমরা থাকবো। এই অর্ধেক পোড়া মৃতদেহ শ্মশানে ছেড়ে চলে গেলে তাতে দোষ লাগবে। তাছাড়া আজ শনিবার। তখনই বলেছিলাম এই কাজের ভাগ নিস নে। আরে গ্রামের শেষে লোকটা মরেছে, জঙ্গলে ঠেলে ফেলে দেওয়া যেত। তারপর তোরা কি মানুষ না অন্য কিছু রে? একটা লোক মরে গেছে, তার আর কিছু না হোক তার দাহ তো করা দরকার, না হলে যে তার মুক্তি হবে না। তোরা এমন কথা বলছিস কেন? শেষ লোকটার কথা শুনে এবার কিন্তু সকলেই কেমন যেন চুপ করে গেল। সবাই একভাবে তাকিয়ে রইল বাইরের দিকে। জমজমিয়ে বৃষ্টি পড়ছে। সবার চেয়ে বড় যে লোকটা চালাঘর মতো জায়গাটার একপাশে দাঁড়িয়ে মনে মনে ভাবল, যাই বলি না কেন, একই রাতের বেলা, তার উপর এমন বৃষ্টি যাবে না। তার উপর অর্ধেকটা পুড়িয়ে সে মৃত নামিয়ে আনা হয়েছে, চারপাশটা মরা পোড়ানোর গন্ধে ভরে রয়েছে। তারপর অর্ধেক পোড়া মৃতর উপর থেকে নামিয়ে এনে এই চালা ঘরের এক পাশে ওরা রেখেছে, যাতে মৃতদেহ জল লেগে ভিজে না যায়। তাহলে তো আর পোড়ানো যাবে না। কি কপাল আমাদের! কোথায় বৃষ্টির দিনে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে একটু ঘুমাতাম, এই শ্মশানের মধ্যে এসে একটা অর্ধেক পোড়া মরা নিয়ে বসে রয়েছে। এই কথা বলে লোকটা কোমরের খুঁড় থেকে একটা বিড়ি বার করল। বিড়িটা ধরাবার জন্যই দেশলাই জ্বালাতে যাবে, তার সামনের দিকে দাঁড়িয়ে থাকা লোকটা অবাক হয়ে বলল, আরে ওটা কি? চালা ঘরের পিছনের দিকটা দেয়ালে ঝুলে বসে আছে। চারজনই পেছনের দিকে ঘুরল, কারণ তারা চারজন ছাড়া এই বৃষ্টির মধ্যে শ্মশানের চালাঘরের কাছে অন্য কারো থাকার কথা নয়। আর ঠিক তখনই দেশলাইয়ের অল্প আলোয় ওরা দেখতে পেল একটা বীভৎস দৃশ্য। শ্মশানের সেই অর্ধেক পোড়া মৃতদেহটা এখন দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছে, যেন তার হাত দুটো হাঁটুর উপরে রাখা, মাথাটা সামনের দিকে ঝোঁকানো। আগুনে পুড়ে মাথার চুলগুলো যেন টাকের সাথে একেবারে লেপ্টে রয়েছে। শুধু তাই নয়, মুখের একপাশে বীভৎসভাবে পুড়ে গেছিল, সেখান থেকে যেন কঙ্কালের হাড়গুলো বেরিয়ে আছে। চোখটা কালো হয়ে একটা গর্ত হয়ে গেছে, মুখের দাঁতগুলো একপাশে বেরিয়ে পড়েছে। সে এক বীভৎস দৃশ্য। দেখ, আমাদের ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। আমাদের ভয় দেখাবার জন্য নিশ্চয়ই তোরা কেউ মরাটাকে দেয়ালে হেলান দিয়ে বসিয়ে রেখে এসেছিস, তাই না? কথাটা লোকটা বলল বটে, তবু তার গলা কেমন যেন কাঁপছে। বাকি তিনজনের মুখে কোনো কথা নেই, সকলেই অবাক হয়ে পেছনের দিকে তাকিয়ে দেখছে। চালাঘরের এক জায়গায় ওরা আগুন করেছিল, যদিও বাইরে সে আগুনকে বাঁচিয়ে রাখা যায় বলে বাইরে থেকে দুটো বড় বড় কাঠের টুকরো এনে আগুনের দুপাশে রেখেছিল, তাতেই আগুনটা বেঁচেছিল। সে আগুনের আলোতেই ওরা দৃশ্যটা দেখতে পেল। কিন্তু এবার সে বয়স্ক লোকটি বলে উঠল, আমার কিন্তু ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। ওই দেখ, ওই দেখ, মরা তার হাতের আঙুলগুলো নড়ছে। সবাই ভিতরে চোখের সামনের দিকে তাকাতেই দৃশ্যটা দেখতে পেল। সত্যি সত্যি মরাটার হাতের আঙুলগুলো যেন চিরচির করে কাঁপছে। এখনই সে আঙুলগুলো উঠে আসবে সামনের দিকে। সকলের বুকের ভেতর দিয়ে একটা বড় ফের সূত্র বয়ে গেল যেন। যতটা পারল চালাঘরের একদম বাইরের দিকে এসে দাঁড়ালো, কিন্তু বাইরের বৃষ্টি যে আগের থেকে বেড়েই চলেছে। দেখ, মনে হচ্ছে মরাটা হাসছে। একটা চাপা হাসির শব্দ অনেকক্ষণ থেকেই চারজনে পেয়েছিল, কিন্তু কেউ সাহস করে আর সত্যি কথাটা বলে উঠতে পারছিল না। একসঙ্গে চারজন চিৎকার করে ওঠে। তারপর সেই জল বৃষ্টির মধ্যে ঝাঁপিয়ে পড়লো বাইরের দিকে। জলের মধ্যে নেমে যে যেদিকে পারলো দৌড়তে শুরু করলো প্রাণ বাঁচানোর জন্য। যেদিকে চোখ যায় সেদিকে দৌড়লো না, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আর শ্মশানের মাটি উঁচু উঁচু হওয়ার জন্য কেউ বেশি দূরে ছুটে যেতে পারল না। কেউ আছাড় খেয়ে পড়ল, কেউ কোনো কিছুতে পা বেঁধে ছিটকে গিয়ে পড়ল শ্মশানের মধ্যে। শুধু সেই বয়স্ক লোকটা শ্মশান থেকে বেরিয়ে যেতে পেরেছিল। শ্মশান গ্রামের একদম বাইরের দিকে। গ্রামের বাইরের দিকের বেশ খানিকটা ফাঁকা জায়গা নিয়ে এই শ্মশান তৈরি হয়েছে।
বয়স্ক লোকটা শ্মশানের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে এগিয়ে গেল গ্রামের দিকে। কৌতূহল হতেই সে পেছন ঘুরে শ্মশানের দিকে ঢুকতে যাবে, এমন সময় একটা রক্ত জল করা চিৎকার ভেসে এলো। মৃত্যু ভয়ের চেয়ে বড় ভয় আর কিছু হতে পারে না। মৃত্যু ভয়ের সামনে কৌতূহল ও সত্যবোধ এবং দায়িত্ব সবকিছু যেমন ফিকে হয়ে আসে। এক্ষেত্রেও তাই হলো। সাহস করে সে আর ভেতরে ঢুকতে পারল না। বাইরে দাঁড়িয়ে তিনজনের মরণ আর্তনাদ শুনতে পেল। তারপরে যেন চারপাশটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। বৃষ্টির তোর বাড়ছে, চারপাশের অন্ধকারটা যেন গাঢ় হচ্ছে। ঠিক সেই সময় একবার আকাশ বাতাস কাঁপিয়ে বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের আলোতে লোকটা শ্মশানের ভেতরের দিকে তাকিয়ে যা দেখতে পেল, সে দৃশ্য কখনোই ভোলার কথা নয়। দাঁড়িয়ে রয়েছে একটা কালো মূর্তি, তার গোটার শরীরের অর্ধেকটা পুড়ে গেছে। এত দূর থেকেও বোঝা যায় তার একটা হাতে ধরা রয়েছে একটা কাটা হাত কিংবা পা। সেই হাত থেকে সে মানুষের মাংস খুকড়ে খুকড়ে খাচ্ছে। বিদ্যুৎ চমকাতে সে সোজা তাকাল শ্মশানের চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে থাকা সেই লোকটার দিকে। তার সেই উজ্জ্বল দুটো সাদা চোখ দেখে লোকটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। তারপরে অনিচ্ছার সত্ত্বেও সেই বৃষ্টির মধ্যে ছুটতে লাগলো গ্রামের দিকে। গ্রামের মানুষদের কাছে বর্ষাকাল খুবই প্রিয়। ঠিক সেই রকমভাবেই আমাদের ঠাকুরমশাই তারানাথের কাছেও প্রিয়। অন্য এক গ্রামের শ্মশানে আশ্রয় নেয় তারানাথ। সেখানকার চালাঘরে এক অন্য সাধুর সঙ্গে পরিচয় হয় তার। শ্মশানের মতো পবিত্র জায়গাতেও কি ঘটে প্রতি শনিবার রাতের বেলায়। কার ওপর এই আত্মরা মৃতদেহ প্রতিশোধ নিতে চায়। পাশের গ্রামে গিয়ে জানতে পারে যে গ্রাম ছিল, সেই গ্রাম প্রায় 50 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। কেউ ভুল করে সে পথে চলে গেলেও সে আর ফিরেও আসে না। এখনও কার ওপর প্রতিশোধ বাকি আছে তার। তারানাথের অবচেতনে 3 সাধকই বা কারা? সকল দ্বিধার অবসান আজকের এই পর্বে। শুনতে থাকুন তারানাথ ও জন্মান্তরের ভয়। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে প্রীতম, অভিক, দীপ্তিমান, দিব্যেন্দু, দেবাঞ্জন, ঋতম, অভিযান। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তরের ভয়। শুনতে থাকুন। বাবা, মনে হচ্ছে একেবারে ছুটতে ছুটতে এসেছো। তা এমন কি হলো? হ্যাঁ, যার জন্য একেবারে ছুটতে ছুটতে আসতে হলো? তেমন কিছু না, আসলে আসার সময় বৃষ্টিটা জোরে নেমে গেছে। ট্রাম থেকে নেমে খানিকটা এগিয়েছি, অমনি জোরে বৃষ্টি নামলো। ছাতা আনিনি, তাই আর কি করব, ছুটে ছুটে এলাম। কিন্তু আপনি কি করে? এরকম অনেক কিছুই বুঝতে পারি, সে কথা তোমাদের কাছে থাক। নতুন নয় যে ওসব কথা থাক, কিন্তু ও ভিজে গিয়েছে যে। যাও, ওই তড়িতে গামছা আছে, গামছা এনে ভালো করে মাথাটা মুছে নাও, না হলে বৃষ্টির জল মাথায় জমলে ঠান্ডা লেগে যাবে। যাও। ঠাকুরমশাইয়ের কথায় আমরা গামছা এনে দুজনে মাথা মুছে নিলাম। একপাশে বসতে বসতে বললাম, আপনার হাত দেখা কুষ্টি বিচার কেমন চলছে? খুব একটা খারাপ নয়। কয়েকদিন আগে পর্যন্ত যেমনটা চলছিল, এখন বাজার বেশ ভালোই। সারাদিনে অন্তত 2 জন খদ্দের ছুটেই যায়। এই তো যেমন বৃষ্টি, তার মধ্যেও একজন সকাল সকাল এসেছিল। রবিবারে 3টা অন্তত সকালের দিকে খদ্দের এলে ভালো লাগে না। এই দিনটা তোমাদের সঙ্গে গল্প করে কাটাবো। তাতে আপত্তি নেই কোনো, আমরা তো চলে এসেছি। এই সময় শুধু বৃষ্টিটা এসে পড়লো বলেই তো এমন। তারপর আজ সকাল থেকে আপনি নিজের মতোই সব কিছু ভাবলেন। আপনি তো আমাদের বলার জন্য কথা তৈরি করে রাখেন, তা আপনি জানেন। কিশোরীর কথায় তারানাথ বোধহয় বেশ খুশি হলো। তারানাথ সামান্য হেসে তার কথার উত্তরে বলল, আসলে তোমাদের যে কথা বলবো তা ভাবার তো প্রয়োজন হয় নাকি? এত বছর আগে এত কিছু আমার জীবনে ঘটেছে, সব কিছু একসাথে এলোমেলো করে বলা যাবে না।
তাই তোমাদেরকে কি বলবো তা আগেই ঠিক করে রাখি, বুঝলে কি না? তো তোমরা আজ কি শুনতে চাও সে কথা বলো দেখি। সব সময় তো আমার ইচ্ছে বললে হবে না, তোমাদের কি শুনতে ইচ্ছা করে সেটাও তো জানাটা দরকার নাকি? গল্প বলুন তো, ভয় থাকবে, বিপদ থাকবে, তাহলেই তো ভালো লাগবে। ওতে সাধারণ কোনো গল্প শুনতে ভালো লাগে না। কিন্তু আপনি যেটা ভেবেছিলেন সেটাই বা কেমন, মানে মানে কিসের গল্প বলবেন ভেবেছিলেন? সে চুপ করে রইল। এই ফাঁকে কিশোরী পকেট থেকে একটা সিগারেট বার করে নিয়ে বলল, তোমরা যেরকম গল্প শুনতে চেয়েছো আজ সকালে তেমনটাই ভেবেছিলাম। একটা গ্রামের গল্প, আর সেই গ্রামের একটা শ্মশানের গল্প। এটা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা নিজের চোখে না দেখলে বোঝা সম্ভব নয়। কথাগুলো বলতে বলতে মুখটা কেমন যেন হয়ে গেল। বাইরে বৃষ্টিটা কমে এসেছে, ঝিরঝিরে বৃষ্টি, মাঝে মাঝে হাওয়ার ঝাপটায় ছিটে এসে লাগছে আমাদের গায়ে। তারানাথ সেদিকে চুপ করে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। তখন বর্ষার সময় আমি মাঝে মাঝেই বাড়িতে ফিরে আসি। আসলে বর্ষার সময় গ্রামে গঞ্জে বন্যা হয়, সে সময় বড় কষ্ট এবং আরো সমস্যা হয়। সে বছর আমি গ্রামে আসার কথা ভাবলাম, কিন্তু এতটাই দূরে ছিলাম যে গ্রামে আসতে অনেক সময় লেগে যাবে, তাই গ্রামে আসা হয়নি। তাছাড়া তার আগের বছর শীতের সময় গ্রামে এসেছিলাম। এত অল্প সময়ের মধ্যে শুধু শুধু গ্রামে গিয়ে কি করব? তাই এবার বর্ষায় কোনো গ্রামের কাছে আশ্রয় নেব বলে পথ চলেছি। হাঁটতে হাঁটতে একটা গ্রামের বাইরের দিকে একটা শ্মশানে গিয়ে পৌঁছালাম। নদীর ধারে সেই শ্মশান, এছাড়া আশপাশটা বেশ নিস্তব্ধই বলা যায়। শ্মশানের এক পাশে শ্মশান যাত্রীদের জন্য একটা ছোট চালাঘর মতো তৈরি করা হয়েছে। তাছাড়া শ্মশানের একদম শেষের দিকে যেখানে মরা পোড়ানো হয় তার এক পাশে টানা লম্বা কয়েকটা আম গাছ। পরে শুনেছিলাম সেই আম গাছে কখনোই ফলন হয় না। শ্মশানের পাশের আম গাছে ফলন না হওয়াটাই স্বাভাবিক। সেই শ্মশানে গিয়ে সব যাত্রীদের চালাঘর মতো বানানো রয়েছে, সেখানে আশ্রয় নিয়েছি। ভেবেছিলাম এখানে আমি ছাড়া আর কেউ নেই। শ্মশানের বাইরের পথ যেটা গ্রামের দিকে চলে গিয়েছে, সেই পথ ধরে হাঁটতে হাঁটতে এই দিকে এগিয়ে আসছে। আমি একটু নড়ে চড়ে বসলাম। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়েছে। একটু পরে ভেবেছিলাম ঘুমিয়ে পড়ব। এক সাধুকে এদিকে আসতে দেখে কেমন যেন অবাক লাগলো। উঠে বসলাম। সাধু আমায় দেখে একটু ইতস্তত করলো। সে তারপর চালা ঘরের মধ্যে এসে ঢুকে বলল, তুমি এখানে কোত্থেকে এলে? এখানে তো আমি আশ্রয় নিয়েছি। আর তাছাড়া একসাথে দুজন সাধকের থাকা চলে না, সে কথা তুমি তো জানো। আমি একটু মনক্ষুণ্ণ হলাম। সাধু এই কথাগুলো যে বলল তার কথায় কিন্তু কোনো রাগ কিংবা উদ্ধত ছিল না, কিন্তু কৌতূহলী গলাতেই সে প্রশ্ন করেছিল। ততক্ষণে চালা ঘরের এক পাশে ওই দেওয়ালে হেলান দিয়ে সে বসেছে। কাপড়ের খোদ থেকে একটা কলা বার করে আমার দিকে এগিয়ে দিয়ে পড়ল। মনে হচ্ছে খিদে পেয়েছে, কিন্তু আমার কাছে তো এটা ছাড়া আর কিছুই নেই। আমি খেয়েছি, তুমিও তো চাইলে খেতে পারো। তার কাছ থেকে কলাটা নিয়ে নিলাম, খেলাম। সাধু এরপর আমার নাম ঠিকানা সমস্ত কিছু জিজ্ঞাসা করলো। এমনকি এই পথে কদিন হলো সে সব কিছু জানতেও চাইল। তারপর হেসে বলল, বয়সে তুমি আমার থেকে ছোট হলেও এই সাধক জীবনে তুমি আমার চেয়ে বড়। আমার মাত্র 3 বছর হয়েছে এই পথে। আমি তার দিকে একবার তাকালাম।
তার মাথার লম্বা চুল, মুখে লম্বা দাড়ি, তার চেহারা, পোশাক, এমনকি তাকে দেখতেও একজন সাধুর মতো উপযুক্ত। বললাম, সে কি মাত্র 3 বছর? কিন্তু আপনাকে দেখে তো তেমন কিছু মনে হয় না। আর একটা কথা শুনলে তো তুমি আরো আশ্চর্য হবে। আমি কিন্তু দীক্ষা না নিয়েই এখানে এমনি আশ্রয় নিয়েছি। অন্য কোনো সাধু হলে তাকে আমি একথা অবশ্য বলিনি, কিন্তু তোমায় আমার ভালো লেগে গেছে। রাতে সাধুর সঙ্গে অনেক কথাই হলো। জানতে পারলাম সে সাধক হয়েছে নিজের ইচ্ছে, অজানাকে জানবে বলে। আর এভাবে সাধকের মতো জীবন কাটাবে বলেই সে সাধক হয়েছে। দীক্ষা, তন্ত্র, শিক্ষা এবং অন্য কিছুর প্রতি তার কোনো আক্রোশ নেই। কিন্তু এমন একটা স্থানে বসবাস করো, তোমার কিছু মনে হয় না? মানে সমস্যা হয় না কিছু? সমস্যা কেন হবে? শ্মশান হলো পবিত্র জায়গা, যেখানে মানব জীবনের অন্তিম পরিণতি হয়, যেখানে আমাদের সূক্ষ্ম শরীর আর আমাদের এই নশ্বর শরীরের মুক্তি ঘটে। আমাদের ভয়ের কিছুই নেই, বুঝলে? কিন্তু তবে এই শ্মশানে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। প্রতি শনিবার রাতের বেলায় শ্মশানে কিছু একটা হয়। এমন কিছু একটা হয় যেটা আদৌ ভালো নয়। মনে হয় কে যেন শ্মশানে শনিবার রাতের বেলা চালাঘরের আশেপাশে ঘুরে বেড়ায়। একটা পোড়া পোড়া গন্ধ পায়, কিন্তু আমি ঘর থেকে বেরোই না। আমি অবাক হয়ে গেলাম তার কথায়। এতক্ষণ তার মুখে একটা হাসি ছিল, শান্তভাবেই সে কথা বলে চলেছিল। কিন্তু এই কথাটা বলতে গিয়ে তার দুটো চোখ যেন কেমন চঞ্চল হয়ে উঠল। বললাম, শনিবার রাতের বেলা কিন্তু কি হয়েছিল বলো তো? তাকে আমি আপনি বললে সে আমায় তাকে তুমি বলতে বলেছিল। জেনেছিলাম তার আমার বয়স ফারাক খুব একটা বেশি নয়। সে আমার থেকে বড়, তবে মাত্র 1 বছর। সে রাতে আমাদের মধ্যে অনেকক্ষণ কথা হলো। শনিবার রাতের ব্যাপারটা সে নিজেও ভালোভাবে এখনো পর্যন্ত বুঝতে পারে। ভয় পেয়ে সে শনিবারের রাতে এই খেলাঘর থেকে বাইরে বেরোয়নি। তার মনে হয়েছিল যে চালাঘরের ভেতরে থাকলে তার কোনো ক্ষতি হবে না। আমি কিন্তু তা বিশ্বাস করতে পারলাম না। শ্মশান ভালো জায়গা বটে, তবে শ্মশানেও মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ব্যাপার ঘটে যায় যা আসলেই শুভ নয়। আর তার থেকে বাঁচার জন্য কিছু ক্ষমতা থাকা খুবই দরকার, যেটুকু আমার কাছে আছে, কিন্তু তার কাছে নেই। আমি তাকে বললাম, তুমি আমার সঙ্গে চলো গ্রামের দিকে, কোথাও একটা বাস করো। শ্মশানে থেকে শুধু শুধু যদি কোনো বিপদে পড়ে যাও তখন? সে আমার কথা শুনল না। আমিও তার সঙ্গে সেখানেই থাকতে শুরু করলাম। বর্ষার সময় বিকেলের পরেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় চালা ঘরের মাঝামাঝি আমরা চুপ করে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলি। তার কোনো ক্ষমতা নেই। দীক্ষা না নেওয়া থাকলেও তার কিন্তু অনেক জ্ঞান। সে অনেক অদ্ভুত জ্ঞানের কথা বলে। বুঝতে পারি তার মনটা ভালো। তার সাথে থাকতেও আমার বেশ ভালোই লাগছিল। দেখতে দেখতে শুক্রবার এসে পৌঁছলো। সেদিন সন্ধ্যের দিকে যে সে জানালো, তুমি বোধহয় ঠিকই বলেছ। গ্রামের দিকে গিয়ে অন্তত কালকের দিনটা থাকি, তারপর আবার চলে আসবো এখানে। বুঝতে পারলাম তার সাহসের বাঁধ ভেঙেছে। শনিবার কাছে এসে পড়েছে বলে সে হয়তো চিন্তিত হয়েছে। পরে বুঝতে পারলাম সে আসলে চিন্তিত হয়েছে আমরা দুজন এখানে থাকবো, তাতে যদি বিপদ বাড়ে। পরদিন সকালে তাকে বললাম, এখানেই থাকি, রাতের বেলা যদি কোনো বিপদ হয় তাহলে নয় পরদিন সকালে স্থান ছেড়ে দেবো। সে আমার কথায় রাজি হলো। সেদিন সন্ধে পর্যন্ত আমরা গ্রামের দিকেই ছিলাম।
গ্রামে কয়েক ঘর গৃহস্থের সঙ্গে তার বেশ ভালোই চেনাশোনা হয়েছিল। সেখানে গেলে খাবারের জোগান হয়ে যেত। দেখলাম তার সঙ্গে সবার সম্পর্ক কিন্তু বেশ ভালো। তবে সে কোনোভাবেই তার মিথ্যে ক্ষমতার পরিচয় দেওয়ার চেষ্টা কখনো করে না। সন্ধ্যের দিকে সে গ্রাম থেকে ফিরে চলে আসে। এমন সময় একজন বয়স্ক মতো লোক আমাদের দিকে এগিয়ে এলো। সাধু বাবা, আপনাকে কতবার বলেছি এই শনিবারের রাতে আপনি ওই শ্মশানে থাকবেন না। শনিবারের বার বেলায় ওই শ্মশানটা ভালো নয়, আপনি বুঝতে পারছেন না। ক্ষতি হওয়ার থাকলে তো গ্রামের মাঝে কোনো এক গৃহস্থের ঘরের বিছানাতেও তো হতে পারে না। তবে আমার কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া আমার ক্ষতি কেউ কেন করবে বলো তো? হ্যাঁ, আমার কাছে তো কোনো ক্ষমতাও নেই, কোনো তন্ত্র মন্ত্র কিছুই নেই। তাহলে আমার ক্ষতি করে ওরা কি পাবে? আমি কিন্তু অবাক হয়েছিলাম। গ্রামের এতগুলো লোকের মধ্যে কেউ কিন্তু এমন কথা আমাদের একবারও বলেন। সে সাধুও বলেনি, কিন্তু এই লোকটি প্রথমবার এই কথা বলল। তার প্রতি একটু কৌতূহল হতেই আমি বললাম, কি ব্যাপার বলুন তো? আপনি আজ রাতেই ওই শ্মশানে থাকতে বারণ করছেন কেন? ওই শ্মশানটা ভালো সাধু বাবা, কিন্তু ওই শ্মশানে একবার একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। তারপর থেকে শনিবারের রাতে ওই শ্মশানে আর গ্রামে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। গ্রামের লোকেরা সেসব কথা কাউকে বলে না, কারণ সে কথা বিশ্বাস করে না। কিন্তু আমি তাকে দেখেছি। কাকে দেখেছেন আপনি? এদিক ওদিক তাকালো, তারপর আমার সামনে এসে মুখটা নামিয়ে বলল, সাধু বাবা, ওই শ্মশানে এক পিশাচ আছে। সে ওই শনিবারের বার বেলায় ওই শ্মশানে আসে আর সেখান থেকে আমাদের গ্রামে এসে ঢোকে। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকলে সে আর কিছু করতে পারে না। তবে মাঝে মাঝে দরজা জানলা খোলা থাকলে সে ঘরের সামনে এসে দাঁড়ায়, বাড়িতে প্রবেশ করে না। শুধু আমি না, গ্রামের অনেকেই তাকে দেখেছে। তবে সকলে যেটা জানে না সেটা আমি জানি। তার কথাই এবার আরো অবাক হলাম। রমাকান্ত আরো বলে, ওই শনিবারের বারবেলা শ্মশানে এবং গ্রামের মধ্যে যে আসে তাকে রমাকান্ত নাকি ছেড়ে। রমাকান্ত আবার ওদিক এদিক তাকিয়ে নিয়ে বলল, এখন কিছু বলা যাবে না সাধু বাবা। আপনারা তো শ্মশান তো ফিরে যাচ্ছেন, যান। কাল সকালের দিকে আমি আপনাদের ওখানে যাব, তখন বলবো। মনের মধ্যে এক গাদা কৌতূহল আর একটা অজানা ব্যাপার জানার একটু অদ্ভুত প্রতীক্ষা নিয়ে সেদিন শ্মশানে ফিরে এলাম। সন্ধ্যার একটু পরে অন্ধকার নামতে শুরু করতে সাধু বলল, আর দেরি করে লাভ নেই। এই দেখো, এই তাবিজটা আমাকে এক সাধু দিয়েছিল। এই তাবিজটা আমার কাছে যতদিন রয়েছে ততদিন আমার কোনো ক্ষতি হবে না। একটা কাজ করো, তুমিও আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো। তাড়াতাড়ি শুয়ে পড়লে আর কোনো কিছুই আমাদের দেখতে হবে না। তার কথাই কিন্তু ভয়ের ভাব নেই। সে ভয় পেয়ে যে এমন কিছু একটা বলছে সেটা নয়, তবে যেন মনে হলো ওই সমস্ত কিছু থেকে সে দূরে থাকতেই বেশি ভালোবাসে। তার কথায় আপত্তি করলাম না। এক পাশে আমরা শুয়ে পড়লাম। এই কদিন আমরা এখানে রয়েছি, এর মধ্যে কিন্তু একটা মরাও এই শ্মশানে আসেনি। বুঝতে পারলাম যে এই শ্মশানটা শুধুমাত্র এই গ্রামেরই, তাই একটা মরাও এর মধ্যে এখনো এসে পৌঁছায়নি। রাতের বেলা বৃষ্টি শুরু হয়। ঝিমঝিমিয়ে বৃষ্টির মধ্যে আমরা দুজন মিলে চালা ঘরের একদম মাঝামাঝি জায়গায় চুপ করে শুয়ে রয়েছি। একটু পরেই সাধু গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। আমি অবাক হয়ে গেলাম। এই এমন একটা জায়গায় এত গভীরভাবে কেউ ঘুমোতে পারে নাকি? তাছাড়া শনিবার রাতে যে এখানে কিছু একটা হয় সেটাই সাধু নিজেও জানে এবং রমাকান্তও আমাদের বলে দিয়েছে। তারপরেও সে এমনভাবে ঘুমোচ্ছে কি করে?
আমার কিন্তু ঘুম এলো না। চুপ করে অনেকক্ষণ বসে থাকার পর অস্বস্তি হতে শুরু করলো। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে এক নাগাড়ে। এখানে একটা কথা বলা দরকার, যে কয়েকটা বড় গাছ রয়েছে তার মধ্যে একটা আছে এই চালা ঘরের এক পাশে। আগেই বলেছি এই গাছগুলো আম গাছ। সে আম গাছের ছড়িয়ে থাকা ডালপাতা চালা ঘরের উপরে পর্যন্ত এসে পড়েছে। আমি চালা ঘরের সামনের দিক দিয়ে বেরিয়েছি। আসলে চালাঘর মতো জায়গাটার মাথার উপরে ঘরের চাল বাঁশের বেড়ার বাঁশ দিয়ে তৈরি। পেছনের দিকটা খড় দিয়ে 3টে দেওয়াল তৈরি করে আলাদা আলাদা করে ঘেরা হয়েছে। সামনেটা খোলা। খোলা দিক দিয়ে তাকিয়ে রয়েছি। হঠাৎ করে মনে হলো ওই সামনের দিকে বেশ খানিকটা দূরে বৃষ্টির মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ব্যাপারটা মনে হতেই প্রথমে চমকে উঠলাম। তারপর ভালো করে তাকিয়ে দেখলাম কেউ তো নেই। মনে হলো আমার অবচেতন মন আর সকাল থেকেই আজকে রাতের ব্যাপারটা নিয়ে ভাবার জন্য হয়তো এমনটা হয়েছে। কি মনে হতে বসে থাকা থেকে উঠে চালা ঘরের একদম দরজার কাছে এসে পড়লাম। বৃষ্টির ছিটে আমার গায়ে এসে লাগছে। আম গাছের একটা বড় ডাল চালা ঘরের একদম ওপরের কাছে পর্যন্ত এসে পড়েছে। বৃষ্টির মধ্যেই ওপরের দিকে তাকাতে এবার বুঝতে পারলাম, না, এ চোখের ভুল নয়। সাধু মিথ্যে কথা বলেনি। গ্রামের রমাকান্ত আমাদের মিথ্যে ভয় দেখায়নি। প্রবল বৃষ্টির মধ্যে আম গাছের একটা মোটা ডালের উপর কুটিসুটি মেরে সাপের মতন বসে আছে একটা ছায়া মূর্তি। আমি তার দিকে তাকাতে তার দুটো চোখ যেন অন্ধকারের মধ্যে একবার চলে উঠল। আর ঠিক তখনই যেন চাপা গলায় আস্তে আস্তে বলে উঠল, আমায় পোড়াবি না, পোড়াবি না আমায়? হ্যাঁ। এরকম অদ্ভুত কথার কিছু বুঝে উঠতে পারলাম না ভালো করে। একবার চোখ সরিয়ে নিয়ে আবার চোখ মেলে দেখতে পেলাম, হ্যাঁ, গাছের ডালি সে এখনো বসে আছে। তার দুটো চোখ আমার দিকে তাকিয়ে দু হাতে সে গাছের ডালটাকে জড়িয়ে ধরে যেন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। এসব দৃশ্য আমি এর আগেও দেখেছি, তবে ভয় সহজে পাই না, কারণ এই হাত থেকে বাঁচার উপায় আমার জানা আছে। অন্তত সে সরাসরি যাতে কোনো ক্ষতি করতে না পারে সে কাজ আমি করতে পারি। তাই ভয় পেলেও সেটা মুহূর্তের মধ্যে সামলে নিলাম। সাধু উঠে পড়েছে। উঠে পড়ে সে আমার পিছনে দাঁড়িয়ে পড়ল। আমি জানতাম তুমি আমার কথা শুনবে না। তুমি নিশ্চয়ই তাকে দেখার চেষ্টা করবে। ও আগের শনিবারেও এসেছিল আর তার আগে শনিবারেও এসেছিল। পোড়ানোর কথা বলে তারপর হয়তো পোড়ায়নি। এমন একটা কারণেই তার আত্মা এখানে থেকে গেছে। সাধুর কথা শেষ হতে না হতে নাকে এসে লাগলো একটা মাংস পোড়ার বিকট গন্ধ। সঙ্গে সঙ্গে মাথার উপর গাছের ডালে বসে থাকা সেই ছায়া মূর্তিটা খিলখিল করে একবার হেসে উঠল। বলল, ওরা আমায় না পুড়িয়ে ফেলে গেছে, তোরা আমায় পোড়াবি, পোড়াবি আমায়, নাকি ওই শ্মশানে চিতা জ্বালিয়ে তোদেরকেই আমি জ্যান্ত পড়িয়ে দেব? আবারও সে অদ্ভুতভাবে হাসে। যে কোনো সাধারণ মানুষ হলে এই হাসিটার শব্দে হৃদয়ের হৃদকম্পন বন্ধ হয়ে যেতে পারত,
আমি জানতাম আমি ভয় পাবো না, কিন্তু সাধু যে ভয় পাবে না এটা আমি আন্দাজ করতে পারিনি। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, তুই যেই হোস না কেন এখন চলে যায় এখান থেকে। আজকের রাতে তোকে আমরা এখানে আর দেখতে চাইছি না, চলে যা বলছি। সে একবার খিলখিল করে হেসে উঠল, গাছের ডাল বেয়ে আরো খানিক একটু নিচের দিকে নেমে এলো। তখন আধো অন্ধকারের মধ্যে নজর করলাম সাধু আমার হাত ধরে টেনে চালার ভেতর ঢুকিয়ে নিল। তারপর নিজের সামনের দিকে দাঁড়িয়ে গাছের দিকে তাকালো। আমি অবাক হয়ে গেলাম। সাধুর কোনো ক্ষমতা নেই, কিন্তু সাধু এমনভাবে সেই অসুরের সামনে দাঁড়িয়ে থাকলো কি করে? আমায় তুই ভয় দেখাচ্ছিস? তুই আর কি করবি? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তাই নাকি? তুই এখানে কেন আছিস আমি সব কিছু জানি। শুধু আমি তোর কোনো ক্ষতি করতে চাই না বলে চুপ করেছিলাম। এখনো তোকে সাবধান করে দিচ্ছি, চলে যা। কথাটা বলে সাধু আমায় এই হাতে ইশারায় আরেকটু ভেতরের দিকে ঢুকতে বলল। আমিও ভেতরের দিকে সরে। একটা অদ্ভুত কৌতূহল হচ্ছিল। সাধু এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে দাঁড়ালো। তারপর অবাক হয়ে দেখতে পেলাম সে সাধু নিজের দুটো হাত উপরের দিকে তুলেছে। ডান পাটা বাঁ পায়ের ঠিক হাঁটুর মাঝামাঝি অবস্থায় এসে দাঁড়িয়েছে। যেন মনে হলো এই বৃষ্টির মধ্যে আধো অন্ধকারে সাধু দাঁড়িয়ে কোনো প্রাণায়াম করে চলেছে। ওপরে সে অদ্ভুত যন্ত্রটা তখন হাসছে। সেটা কি মানুষ না অন্য কিছু বুঝে উঠতে পারছি না। গাছের ডালে অমন ভাবে যে জড়িয়ে থাকতে পারে সে কি তা হতে পারে? সাধু কিন্তু সেইভাবেই চুপ করে দাঁড়িয়ে কি যেন একটা মন্ত্র বলতে লাগলো। একভাবে কিছুক্ষণ মন্ত্র বলে চলেছে। এমন সময় উপর থেকে সেই অশরীরীর চিৎকার শোনা গেল। থাম বলছি, থাম। তোর কোনো ক্ষতি তো আমি করিনি, তোর কোনো ক্ষতি করব না, আমায় ছেড়ে দে। সাধু হাসলো অদ্ভুত ভাবে। মনে হলো সেই অশরীরীর হাসির থেকে সাধুর হাসি আরো বেশি ভয়ঙ্কর। সাধুকে এমন ভাবে হাসতে আমি আগে কখনোই দেখি। হাসতে হাসতে সেই সাধু এই এক পায়ের ওপর ভর থাকা অবস্থাতে দুটো হাত সামনের গাছের দিকে তুলে দিল। আর তারপরে মনে হলো সেই বৃষ্টিটা আস্তে আস্তে থেমে এলো। চারপাশের পরিবেশটা যেন মুহূর্তের মধ্যে বদলে যেতে থাকলো। একটু আগে আকাশে কালো মেঘ ছড়িয়েছিল, সেই মেঘ সরে চাঁদের আলো ফুটে এলো। আর সেই চাঁদের আলোয় সাধুর দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। আগেই বলেছি সাধুর মাথার চুল লম্বা। সেই লম্বা চুল অল্প হাওয়াতে উড়ছে। সাধনায় একভাবে দুটো হাত মাথার উপর তুলে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। চারপাশের পরিবেশটা কেমন যেন বদলে এলো। মুহূর্তের মধ্যে একটা সুন্দর গন্ধ। বাইরের বৃষ্টির শব্দটা এখন আর নেই। আমি চালা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে সাধুর দিকে তাকিয়ে সাধুকে ডাকলাম, সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবার সেই হাসিটা শুনতে পেলাম। অদ্ভুতভাবে সাধু হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না তারানাথ, কোনো ভয় নেই। এই শ্মশানে থাকতে কোনো ভয় নেই। আমি তখনও কিছুই বুঝতে পারছিলাম না। একটু পরেই একটা দমকা হাওয়া এসে আমার গায়ে লাগলো। তারপর দেখি সাধু হাঁটতে হাঁটতে আবার চালা ঘরের তলায় এসে ঢুকে আমায় বলল, আর কিছু হবে না তারানাথ, আর দেরি করে লাভ নেই, ঘুমিয়ে পড়ো, বুঝলে? সে রাতে মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বারবার মনে হচ্ছিল আসলে কি দেখলাম আমি। সাধু বাবা কি তাহলে সত্যি এমন কেউ যে কথা সে আমাদের কাছে এর থেকে লুকিয়ে রেখেছে? সত্যি তো
নাহলে এভাবেই ওই অশরীরীর বিরুদ্ধে লড়াই করা তো সহজ ব্যাপার নয়। ওই অশরীরীর যতই ক্ষমতা থাকুক না কেন, এই শ্মশানের কোনো অশরীরীর স্থান করে নেওয়াটা সহজ ব্যাপার নয়। আমাকেও যদি তাকে আটকাতে হতো তাহলে বিশেষ কোনো মন্ত্র কাজে লাগতো না। তাকে পুরোপুরি আটকানো যেত কিনা সন্দেহ, কিন্তু সেই সাধু কোনো এক অদ্ভুত উপায়ে তাকে আটকেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাধু সেই চালা ঘরের তলায় নেই। তাড়াতাড়ি উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। রাতের বেলা যে দৃশ্যটা দেখছি তার কিছুই মনে করে উঠতে পারছে না। তাছাড়া যে ব্যাপারটা ভালো করে বুঝতে পারিনি তা মনে থাকার কথাও নয়। বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকাতে দেখতে পেলাম যে সাধু নদীর ধার থেকে চালা ঘরে এসেছে। তার শরীর ভিজে, আমায় দেখে বলল, সকাল সকাল স্নান করে নিলাম বুঝলে তারানাথ। বলছি এখানে বেশি দিন আর থাকবো না, দিন কয়েকের মধ্যেই বেরিয়ে পড়ার ইচ্ছা আছে। তুমি কি করবে? আমার সঙ্গে যাবে নাকি? কাল রাতে কি হয়েছিল বললেন না তো? হঠাৎ করে আপনি বাইরে বেরোলেন, তারপরেই সে সামনে দাঁড়িয়ে ওভাবে। কাল রাতে আমি বেরিয়েছিলাম? কখন বলো তো? কাল রাতে আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। একেবারে ঘুম ভাঙলো অনেক সকালের দিকে, তাও ভেঙেছিল। দেখি তুমি তো তখনও ঘুমিয়ে রয়েছ। বাইরে বৃষ্টিতে পা পোস্টাও ভিজে গেছে। সকালে নদীর জল বেশ ঠান্ডা বলে মনে হলো। আর তুমি আমাকে আবার আপনি করে কেন বলছো? আরে আমায় তুমি তুমি করেই বলো। তোমার আমার বয়সের খুব বেশি পার্থক্য নেই। কাল রাতে যা দেখেছি তারপরে আর আপনাকে তুমি করে বলার মতন ক্ষমতা আমার হবে না। আপনি নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকিয়ে রেখেছেন, কিন্তু ওটা কি ছিল বলুন তো? ওটা তো কোনো এক মুদ্রা কিংবা যোগ বলে মনে হলো। আপনি কি তাহলে দীক্ষা না নিয়ে যোগতন্ত্রে সাধনা করছেন? আরে তারানাথ, কি সব বলছো বলো তো? তুমি বোধহয় স্বপ্ন দেখেছো বুঝলে। আমি ওসব কিছুই করিনি। তুমি একটা কাজ করো, তুমি যাও স্নান করে এসো ভালো করে, তারপর গ্রামে যাই। নারায়ণের বাড়িতে আজ পুজো হবে। তার বাড়িতে ভালো পোশাক পাবো। খেয়ে দিয়ে দুপুরের মধ্যে আবার ফিরতও আসবো বুঝলে। তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি নদীতে স্নান করতে চলে গেলাম। স্নান করছি আর বারবার ভেবে চলেছি সাধু মিছে কথা বলছে নাকি আমি কাল রাতে ভুল দেখলাম। কিন্তু গাছের উপর থেকে নেমে এসে সেই অশরীরই আমি স্পষ্ট দেখতে পেয়েছি। স্নান সেরে ভেজা কাপড় বদলে নিয়ে আমরা গেলাম নরনারায়ণের বাড়িতে। সত্যি সত্যিই তার বাড়িতে পুজো ছিল। সে কিন্তু আমাদের দেখে এক পাশে আড়ালে ডেকে নিয়ে গেল। সাধু বাবা কাল রাতে কিছু দেখতে পেয়েছিলেন? রাতে যা দেখতে পেয়েছিলাম তার কোনো কিছুই তো বিশ্বাস করতে পারছি না নারায়ণ। কাল রাতে শ্মশানের চালা ঘরের ওপরে আম গাছে কে যেন এসেছিল, কিন্তু সাধু বাবা তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সাধু বাবার মধ্যে নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে, সে আমাদের মিথ্যে বলেছে। কিন্তু সাধু বাবার মধ্যে সত্যি কোনো ক্ষমতা নেই। সাধু বাবা এখানে প্রায় মাসখানেক ধরে রয়েছে। তাছাড়া মাঝে মাঝেই সেই শ্মশানে এসে থাকে, তারপরে সে আবার কোথায় চলে যায়। আর একটা অদ্ভুত ব্যাপার জানেন, সাধু বাবার রাতের কোনো কথা মনে থাকে না। নরনারায়ণের কথায় আমি অবাক হলাম। সাধু বাবা নরনারায়ণের ঘরে কলা পাতায় বসে প্রসাদ খাচ্ছে। তার পরনে লাল রঙের রক্তম্বর না থাকলে তাকে সাধু মানুষ থেকে আলাদা করে চেনাই যেত না। যেন মনে হলো আমার থেকে 1 বছরের বড় কোনো এক মানুষ নয়, একজন 12 বছরের বাচ্চা ছেলে বসে প্রসাদ খাচ্ছে। আশেপাশের লোকেরা সাধু বাবার কথা শুনে হাসছে। অবাক হয়ে গেলাম, এই লোকটাকে কাল রাতে আমি দেখেছিলাম। নারায়ণ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, কোথাও একটা ভুল হয়েছে আপনার সাধু বাবা। কাল রাতে যা দেখেছেন তা হয়তো আপনার চোখের ভুল, আর না হলে যেটা আপনি দেখেছেন সেটা অদ্ভুত।
তাই আপনার সেসব কথা কিছুই মাথায় ঢোকেনি। নারায়ণের শেষের কথাটা আমার কেমন যেন খটকা লাগলো। সত্যি তো, হয়তো এমন কিছু হয়েছে এই ব্যাপারে আমি নিজেই কিছু বুঝে উঠতে পারিনি। সাধু বাবা, আসুন, খাওয়া দাওয়া করে নেন। আমরা খেয়ে দিয়ে সাধুকে নিয়ে আবার বেরিয়ে এলাম। নারায়ণ কিন্তু আমাদের সঙ্গে শ্মশানের কাছে পর্যন্ত এলো। শ্মশানের কাছে সেই চালা ঘরের কাছে আমরা তিনজন এসে বসলাম। নারায়ণ বলল, আপনারা আর কতদিন এখানে আছেন? বেশি দিন না, এই দিন দুয়েকের মধ্যেই আমরা এখান থেকে চলে যাব। কেন? একটা বিশেষ প্রয়োজনে দুদিন পর আমাদের আবার এখান থেকে চলে যেতে হবে। দুদিন পরেই কিন্তু সেটা বুঝতে পারবে। এখন থাকছে কথা। সাধু হাসলো। নারায়ণের মুখেও হাসি দেখা গেল। আমার কিন্তু আগের দিন রাতের ব্যাপারটা এখনো পরিষ্কার হচ্ছিল না। সাধুর সঙ্গে অনেকক্ষণ কথা হলো। চালা ঘরের বিছানার উপর শুয়ে সাধু আর আমি কথা বলতে বলতে আমি আমার ছোটবেলার কথা সাধুকে বললাম। সাধু এক সময় বলল, আচ্ছা তারানাথ, তোমার জন্মের সময় আকাশে নীল রঙের একটা তারা দেখা গিয়েছিল, হ্যাঁ মনে আছে? মনে আছে। সে তারার রহস্য আমি আজও বুঝতে পারি। কেন সেই তারা আমার জন্মের সময় দেখা গিয়েছিল, তবে সেটা তো আর আমি দেখিনি। আমার জন্মের সময় আমার জন্মের খবর ঘর থেকে বেরিয়ে ধাইমা যখন বাবাকে দিতে যাচ্ছিলেন তখন সেই দৃশ্যটা দেখেছি। পরেই অনেকবার শুনেছি ওই তারার কথা। ওই নীল রঙের তারা সবার জন্মের সময় দেখা যায় না। যাদের জন্মের সাথে পুনর্জন্ম এবং পরজন্মের একটা নির্দিষ্ট যোগাযোগ থাকে তাদেরই দেখা যায়। এই কথাটা আমি আগেও শুনেছি, কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? সাধু কিছু বলল না। চালা ঘরের চারপাশটা অন্ধকার। আজ আর বৃষ্টি হয়নি। বাইরে থেকে হাওয়া আসছে। অনেকদিন ধরে শ্মশানে রয়েছি, অথচ এর মধ্যে কিন্তু একটাও মৃতদেহ এই শ্মশানে এলো না। কেউ মৃতদেহ পোড়ানোর জন্য এখানে এলো না। তাহলে কি এই শ্মশানে এখন আর কেউ মরা পোড়াতে আসে না? সাধুর কথা শুনে চলেছি, তার মধ্যে মনের মধ্যে এই সমস্ত কথা একেবারে ঘুরে ফিরে চলেছে। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঠাকুরমশাই, গল্পটা কিন্তু আজ বিশেষ জমছে বলে মনে হচ্ছে না। কেমন যেন মনে হচ্ছে না। এতক্ষণ পর্যন্ত তোমাদের যে সমস্ত কথা বলেছিলাম সেই সমস্ত বলার প্রয়োজন ছিল, কারণ না হলে আসল ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না। আসল ব্যাপারটা পুরোভাবে সেই দুদিন পর থেকেই আসল ব্যাপারটা শুরু হয়েছে। আমার কেমন যেন মনে হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে কোথাও একটা গন্ডগোল রয়েছে। এমন কিছু একটা রয়েছে যেটা আদৌ সাধারণ বলে মনে হলেও সাধারণ নয়, তাই না? আমি ভেবেছিলাম তোমরা ব্যাপারটা আগেই ধরতে পারবে, কিন্তু বিশ্বাস করো আমি নিজেও তখনও পর্যন্ত ব্যাপারটা ধরতে পারিনি। দুদিন পরে যে এমন কিছু একটা হবে সেটা আমি নিজে ধারণা করতে পারিনি। সেদিন রাতের বেলা আবার অনেক রাতে ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙতে বুঝতে পারলাম চালা ঘরের ওপরে আম গাছের ডালে আবার সে বসে রয়েছে এবং ঘরের বাইরে সাধু দাঁড়িয়ে তাকে কি যেন বলছে। তখন আমার ঘুমে চোখ জড়িয়ে রয়েছে। মানে আমি যা দেখছি তা আমার মনের ভুল, তাই আমি বাইরে গেলাম না, চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। তবে চোখ বন্ধ করার আগে একবার পাশে তাকিয়ে দেখেছিলাম সাধু ঘরের ভেতরে নেই। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তৃতীয় দিন সকালবেলা সাধু আমায় বলল, তারানাথ চলো, আজকে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব, আর এখানে থাকা যাবে না। পাশের গ্রামে এবার তোমায় যেতে হবে। সাধু বাবা যে আমায় যেতে হবে কথাটা বলেছিল সেটি আমি তখন বুঝতে পারিনি। আমি ভাবলাম আমরা 2জন মিলে যাব,
সেই ভেবে শ্মশান থেকে বেরিয়ে পড়লাম সাধুর সঙ্গে। এতটা বলে তারানাথ আবার চুপ করলো। আমাদের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় হেসে বলল, এরপরে তোমাদের যা বলবো তার সমস্ত কিছু ভালো করে মনে রাখবে এবং আমার সমস্ত কথাগুলো ভালো করে শুনবে। পরে এই সমস্ত কথাগুলোই আবার প্রয়োজন হবে। আমি আর কিশোরী একবারে এর ওর মুখ চাওয়াচাই করলাম। তারানাথ বলতে লাগলো, শ্মশান থেকে বেরিয়ে বাইরের দিকে গেলাম। যে গ্রামে দুপুরের দিকেও গিয়েছিলাম, একবার সেই গ্রামের দিকে গেলাম। অনেকটা হেঁটে আসার পরও কিন্তু গ্রামের বাড়িঘরগুলো চোখে পড়ল না, অথচ স্পষ্ট মনে আছে আগের দিন যেন এর আগে যে কদিন এখানে এসেছিলাম প্রতিদিনই এই পথে হেঁটে গেলে একটা বাঁক পেরিয়েই গ্রামের বাড়িঘরগুলো চোখে পড়ত। কিন্তু সেখানে দেখলাম এখন আর কিছুই নেই। সমস্ত কিছু আমার কাছে প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। 2 সপ্তাহের বেশি আমরা এখানে ছিলাম, কিন্তু এখন যেন পথের দুপাশটা কেমন বদলে গিয়েছে। ধানের জমি আর নেই, সেখানে চারপাশে দুদিকে যতদূর চোখ পড়ে ফাঁকা মাঠের মতো। সাধু আমার পিছু সঙ্গে সঙ্গে হাঁটছিল। এই ব্যাপারটা দেখে বললাম, কি ব্যাপার বলুন তো সাধু বাবা? এখানে তো ধানের জমি ছিল, কালো ফেরার সময় দেখেছি ধান পেকে গিয়েছে, ধান কাটা হবে। তাছাড়া বাড়িঘরগুলো কোথায় গেল? এখানে কি একটা ছোট বাড়ি ছিল? এই পথ ধরে সোজা চলে যাও। প্রায় দুপুর পর্যন্ত হাঁটলে তুমি একটা গ্রামে গিয়ে পৌঁছবে। সেখানেই চলে যাও, বুঝলে? এইদিকে কিন্তু আর এসো না। কিন্তু আপনি তো বলেছিলেন আপনিও আমার সঙ্গে যাবেন, তাহলে আপনি যেতে চাইছেন না কেন? যাওয়ার নিয়ম নেই, সব কিছু তুমি পরে বুঝতে পারবে। এখন তুমি এখান থেকে সোজা যে পথে যেতে বললাম সেই পথেই চলে যাও। তবে খবরদার, ওই পথে যাওয়ার সময় একবারও পিছনের দিকে ঘুরে তাকাবে না কিন্তু। সাধু আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখে সে আগের মতোই হাসি। সে আমার দিকে তাকিয়ে একবার চোখ বন্ধ করলো। তার মুখটা কেমন শান্ত বলে মনে হচ্ছে, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে এই দিনের আলোতে চারপাশের রোদের মধ্যেও আমি অবাক হয়ে গেলাম। তার শান্ত চোখের ভেতরটা কি? সেই কৈখালী মাঠে কাল ভৈরবের চোখের ভেতর থেকে দেখতে পেয়েছিলাম অন্য একটা মাঠ, অন্য একটা দুনিয়া দেখতে পেয়েছিলাম। আজ ওই সাধুর চোখের ভেতর তাকাতেই যেন দেখতে পেলাম মস্ত বড় একটা আম গাছ। সেই আম গাছে ডালগুলো আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে। মস্ত বড় সেই আম গাছের নিচে একটা চালা ঘর, ঘরের চালা আর সেই ঘরের চালের ভেতর, ঠিক দরজা থেকে একটু ভেতরে পদ্মাসনে বসে রয়েছে কেউ একজন। তার চোখ দুটো বন্ধ, 2 হাত 2 পায়ে একটি নির্দিষ্ট মুদ্রায় রয়েছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে কোনো একটা মন্ত্রোচ্চারণ, কিন্তু সেই মন্ত্রটা আসলে কিসের আমি তা বুঝতে পারিনি। তার মাথার চুল বেশ লম্বা, মুখের দাড়ি গভীর জঙ্গলে, মুখটা ভালোভাবে চেনা যায় না। কপালে রক্ত চন্দনের তিলক, পরনে রক্তাম্বর, গায়ের উপর জড়িয়ে রাখা রক্তাম্বর, কিন্তু আর পিছনে ওগুলো কি? একজন নয়, ওই সাধুর পেছনে পাশাপাশি বসে রয়েছে আরো 3 জন সাধু। একই রকম ভাবে তারা মন্ত্রোচ্চারণ করে চলেছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে। ঘরের ভেতরে কোথায় যেন একটা আগুন জ্বলছে, সে আগুনে সব কিছু দেখা যায়। আর এই সাধু সেই চালা ঘরের বাইরে মাটির কাছে কি যেন এসে দাঁড়িয়েছে। মানুষের চেয়ে কয়েক গুণ লম্বা সে, অন্ধকারে তাকে ভালোভাবে দেখা সম্ভব নয়। ঠিক সেদিন রাতে সাধুকে যেভাবে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, এভাবে সেই মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। অথচ সে কোনো পুরুষ মূর্তি নয়, নাকি নারী মূর্তি। একভাবে স্থির হয়ে 2 হাত যেন তার মাথার উপর এসে পড়েছে। তার মাথার চুলের চটার এক পাশে স্থান পেয়েছে যেন
যে মন্ত্র ছিল সে মন্ত্রটাও যেন আমার চেনা। এই মন্ত্র আমি কোথায় শুনেছি, কিন্তু আমার চোখের সামনে দৃশ্য বদলে যেতে লাগলো। দেখতে পেলাম একটা কালো ধোঁয়া চালা ঘরের আশপাশটাকে আস্তে আস্তে ঢেকে ফেলতে শুরু করেছে। ঘরের ভেতরে সেই 4 জন সাধু নিজের স্থান থেকে উঠে পড়ল। তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে ঠিক তখনই সামনে সেই সাধুর মুখের ওপর চাঁদের আলো পড়ল। আমি চমকে উঠলাম। এই সাধু তো সেই সাধু যে আমার সামনে দাঁড়িয়ে আছে। কথাটা মনে পড়তেই আমি সম্বিত ফিরে পেলাম। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে পড়লাম পথের ওপরে। তাকিয়ে দেখি কেউ কোথাও নেই, সে সাধু কোথাও নেই। চারপাশটা ফাঁকা। আর একটু সামনের দিকে চোখ পড়তে একটা বাড়ির ধ্বংসাবশেষ চোখে পড়ল। সাধুর নাম ধরে 2-3 বার ডাকলাম। ফাঁকা প্রান্তের মধ্যে আমার কথার উত্তর কেউ দিল না। আস্তে আস্তে সামনে এগিয়ে যা দেখতে পেলাম তাতে আমার বুকের রক্ত যেন ওই দিনের বেলাতে বরফের মতো হিম হয়ে গেল। পথের দুপাশে বাড়িঘরগুলো আছে ঠিকই, তবে এই বাড়ি ঘরে যেন কোনো মানুষ থাকে না, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অনেক বছর আগে এই গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে। গ্রামের বাড়ি ঘরের দেওয়ালগুলো মাটি থেকে খানিকটা উঠেই যেন ভেঙে পড়েছে। যেখানে জন্ম নিয়েছে সবুজ লতা পাতা, চারপাশটা জঙ্গল মতো হয়ে গিয়েছে। যে পথ ধরে আমি হেঁটে চলেছি সেই পথেও ঘাস জমেছে। এ পথে যে সহজে কেউ আসে না সে কথাও বোঝা যায়। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে লাগলাম। কি একটা অদৃশ্য টান যেন আমায় বারবার সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু বারবার মনে হচ্ছিল পেছনের দিকে তাকালে ওই পথের বাঁকের কাছে কাউকে দেখতে পাবো না। কিন্তু পিছনে ঘুরে তাকাচ্ছিলাম না। সে সাধু আমায় পিছনে ঘুরে তাকাতে বারণ করে দিয়েছিল। হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দাঁড়ালাম একদম পথের শেষের দিকে। আবার একটু এগিয়ে সেই বাঁক ধরে বেশ খানিকটা এগিয়ে যেতেই একটা লোকের দেখা পেলাম। সে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমি তো তাড়াতাড়ি এগিয়ে গেলাম তার দিকে। সে আমার দিকে অবাক হয়ে তাকালো। তারপর যে পথ দিয়ে একটু আগে আমি এসেছি সেই পথের দিকে তাকিয়ে কি যেন ভেবে বলল, আপনি কি ওই পথ দিয়ে এলেন? হ্যাঁ, কেন বলতে পারো? সর্বনাশ! ওই পথ দিয়ে তো কেউ আজ পর্যন্ত আসতে পারে না। ওই পথে ভুল করে চলে গেলেও এ আর ফিরে আসে না কখনো। কতজন ওই পথে গিয়ে হারিয়ে গেছে, কতজন মরেছে। ওই পথে একটা গ্রাম আছে, অনেক বছর আগে ছিল। তারপর ওই গ্রামে আমার এখন একটু তাড়া আছে। আপনি একটা কাজ করুন, এই তো আপনি এখানে থাকুন, আমি ওই সামনের দিকে যাব। আসার পথে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, সব কথা বলবো আপনাকে। তবে আমি বড় আশ্চর্য হলাম, আপনার কোনো ক্ষতি হলো না কেন? যেন মনে হলো আমার ক্ষতি হয়নি বলে সে একটু বেশি আশ্চর্য হয়েছে। তোমাদের অবাক মনে হতে পারে, কিন্তু তার কাছ থেকে যেন আমার বেঁচে যাওয়াটাই একটা অবাক হওয়ার বিষয় ছিল। সে আমায় সেখানে দাঁড়াতে বলে এগিয়ে গেল সামনের দিকে। একটা বড় গাছের তলায় আমি বসলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম তার জন্য। বেশ কিছুক্ষণ পর সে ফিরে এসে আমায় নিয়ে গ্রামের দিকে চলল। গ্রামের একটা শিব মন্দির রয়েছে, তার সামনে একটা বড় গাছ, চাতালের কাছে বাঁশের মাচা বাঁধা। সেখানেই আমরা দুজন বসলাম। এ কথা ও কথার পর সে বলতে শুরু করলো। একটা গল্প আমায় বলেছিল, সেটাই তোমাদের আমার মতো করে বলি। সে বিক্ষিপ্তভাবে আমায় অনেক কিছুই বলেছিল, তা আমাদের বুঝতে হবে। বুঝতে তো অনেক কিছুই অসুবিধা হচ্ছে। গাছের তলায় বসে সে আমায় এক অদ্ভুত গল্প শোনালো। যে গ্রামের ওপর দিয়ে আমি এসেছি সেই গ্রাম নাকি আজ থেকে 50 বছর আগে কোনো এক অজানা কারণে ধ্বংস হয়ে গিয়েছে। গ্রামের লোকেরা রাতারাতি মরতে শুরু করেছিল।
তাদের মধ্যে কেউ কেউ নাকি হারিয়ে গিয়েছিল, তাদের আর খুঁজে পাওয়া যায় না। আশেপাশের গ্রামের লোকেরা খুব একটা জানতে পারেন, তবে যেটুকু জানতে পেরেছিল তাতে ওই গ্রামের শ্মশান থেকে কিছু একটা শুরু হয়েছিল। এক রাতে গ্রামের একজনকে মৃত অবস্থায় গ্রামের বাইরের থেকে পাওয়া যায়। সে ওই গ্রামেরই লোক নয়, অন্য কোথা থেকে এসেছিল, কিন্তু তাকে তো আর ফেলে রাখা যায় না, তাই গ্রামের 4 জন মিলে তাকে পোড়াবার জন্য ওই শ্মশানে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে পোড়ানো শুরু করার পরেই বৃষ্টি শুরু হয়। যতবারই মৃতদেহ চিতায় তোলা হয় ততবারই বৃষ্টি শুরু হয়। এভাবে 3 বার তারা মৃতদেহ চিতায় তোলার পরে যে বৃষ্টি শুরু হয় তা আর থামে না। বাধ্য হয়ে যে 4 জন তাকে পোড়াতে নিয়ে গিয়েছিল তারা তার মৃতদেহ ওই চালা ঘরের চালাতে রেখেছিল, আর তারপরে অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে শুরু করে। সেই রাতে ওই শ্মশানের মধ্যে 3 জন মারা যায়। তাদের 3 জনের মৃতদেহ শ্মশানের আশেপাশে ছিন্ন ভিন্ন অবস্থায় ছড়িয়েছিল, তবে একজন সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। লোকটা, তার নাম হলো নারায়ণ। নারায়ণ নামটা শুনে আমি তো চমকে উঠেছিলাম। তারপর সে জানালো এরপরেই রাতের বেলা গ্রামের মধ্যে ভয় শুরু হয়। রাতের অন্ধকারে কে যেন গ্রাম ঘুরে বেড়াতে থাকে। রাতের বেলা যাকে পেত তাকে সে নিয়ে চলে যেত। কখনো ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকতো, কখনো সম্পূর্ণভাবে উধাও হয়ে যেত। এরকম যখন চলতে থাকে তখন এক সাধু আস্তানা গাড়ে। ওই শ্মশানের মধ্যে গ্রামের লোকেরা মিলে তার কাছে গিয়ে পড়ে, কিন্তু সাধু বারবার বলে তার কোনো ক্ষমতা নেই। সাধু অদ্ভুত সাধনা করছিল। সেই সাধনা করার সময় কোনো তন্ত্র ক্ষমতা কাজে লাগানো সম্ভব নয়। কি সেই সাধনা, সে কথা সে আমায় ভালোভাবে বলতে পারবেন। তবে সেই সাধনা চলাকালীন সামান্য তন্ত্র ক্ষমতাও ব্যবহার করা যাবে না, তাহলে সাধনা ভঙ্গ হবে। তাণ্ডব চলেছে। গোটা গ্রামের বাড়িঘর ভাঙা, সেখানে মানুষের মৃতদেহ পড়ে আছে। যারা বেঁচে ছিল তারা তখনই গ্রাম ছেড়ে দূরে পালিয়ে যায়। তাদের মুখেও তারা শুনেছিল রাতের বেলা প্রচণ্ড ঝড় শুরু হয়েছিল, আর সেই ঝড়েই এমন অবস্থা হয়। কারা যেন বাইরে গ্রামের আকাশে উড়ে বেড়াচ্ছিল। অনেক কিছুই বলেছিল তারা, তবে তার সমস্ত কিছু মনে নেই। সে সাধুকে এবং গ্রামের লোকেদের এরপর থেকে আর কেউ দেখতে পায়নি। ওই গ্রাম পরিত্যক্ত। কেউ যদি ভুল করে ওই পথে চলে যায় তাহলে সে আর ফিরে আসে না। একটানাই কথাগুলো বলে লোকটা চুপ করে, এবার আমার দিকে তাকায়। কিন্তু আমি তো প্রায় 2 সপ্তাহ মতো শ্মশানে ছিলাম। তাছাড়া ওই শ্মশানের সাধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনি যেমন বললেন ঠিক তেমনটাই সেই সাধুর কাছে, কিন্তু একটা ক্ষমতা ছিল, অথচ যে আমায় বলেছিল তার কোনো ক্ষমতা নেই। আর এই যে নারায়ণকে আমি নিজের চোখে দেখেছি। লম্বা চেহারা, মাঝবয়সী, কপালের ডান দিকে একটা কাটা দাগও রয়েছে, গায়ের রং কালচে। বেশ বিনয়ী ভদ্র বলেই মনে হয়েছিল। আমার হঠাৎ করে মনে পড়ে গেল সেদিন নারায়ণের বাড়িতে যখন আমি খেতে গিয়েছিলাম, তার বাড়িতে কিছু একটা শান্তি সস্তায়নের পুজো হচ্ছিল। তবে কিসের পুজো সে কথা জিজ্ঞেস করা হয়নি। আবার অবাক বিষয় আর ভয় পাওয়া মুখ থেকেই বোধহয় ভবানী আমায় তার বাড়িতে নিয়ে চলল। তার বাড়িতে কিছু একটা মুখে দিয়ে দাওয়ার কাছে হেলান দিয়ে গোটা দিনটা কাটালাম। ভবানীর বাড়িতে তার বাবা আর ভবানী ছাড়া আর কেউ নেই। ভবানী বিয়ে হয়েছিল, তবে তার বউ মারা গিয়েছে, তবে কোনো ছেলে পেলে নেই। ভবানী গোয়ালা। সকালে উঠে গরুর দুধ দুইয়ে সেই দুধ দিয়ে তাতেই সংসার চালায়। বাড়িতে একপাশে লম্বা গরুর গোয়াল, সেখান থেকে মাঝে মাঝে গরুর ডাক ভেসে আসে। আমি বসে বসে ভেবে চলেছি আসলে যে কি হয়েছে সেটাই। এতদিন ধরে তাহলে আমি যা দেখলাম তার সব কিছুই কি মিছে নাকি? সেই সাধু, নারায়ণ, গ্রামের লোকজন, কিন্তু নিজের চোখে দেখে এসেছি ওই গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছে।
এ গ্রামে এক রাতে ধ্বংস হওয়ার নয়, আজ থেকে 50 বছর আগে একটা ধ্বংস হয়ে যাওয়া গ্রাম। মিথ্যে বলবে কেন? এই গ্রামে বেশ কয়েকজন লোক রয়েছে, তাদের সঙ্গে কাল সকালে একবার কথা বলবো, আরো নিশ্চিতভাবে সবকিছু বোঝা যাবে। কিন্তু কেন কেন এমন হলো? আর চালা ঘরের কাছের ওপরে থাকা সেই জিনিসটা কোথায়? সেটা কি? আমি সেই সাধু বাবার চোখের ভেতর থেকে ওই দৃশ্যটা দেখতে পেলাম। মনে মনে হিসেব করে আশ্চর্য হয়ে গেলাম। আমার বয়স যদি হিসেব করা হয় তাহলে এই সময় আমার বয়স এই 50 বছরের চেয়ে অনেক কম। অর্থাৎ এই ঘটনা যখন ঘটেছিল তখন আমার ওই জন্মই হয়নি, আমি ছিলাম না। পুনর্জন্ম নাকি? আমার মাথায় ভালোভাবে কিছুই আসছিল না। ভবানের বাড়িতে ইটের গায়ে হেলান দেওয়া অবস্থাতেই শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। সে সাধু যে আমায় এমনভাবে 50 বছর আগের একটা গ্রামে নিয়ে গিয়েছিল, কিন্তু কেন এইসব কিছুর মধ্যে আসল কারণ কি? আমি তো যখন সেই শ্মশানে গিয়েছিলাম ঠিক তখন হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে যেন মনে হলো দিনের আলোর মতো আমার চোখের সামনে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। কি পরিষ্কার হয়ে গেল? 50 বছর আগের একটা গ্রামে কয়েকটা দিনের সঙ্গে আপনি এইভাবে দেখতে পেলেন কি করে? 50 বছর আগের একটা দিন নয়, আমি অন্য কিছু দেখতে পেয়েছিলাম, সে কথা তোমাকে পরে বলছি। এখন খানিকটা বাকি আছে। সেদিন বিকেলের দিকে আমার এলো খুব জ্বর, এত জ্বর যে ভবানী ভয় পেয়ে গেল। ভবানীর ঘরের বিছানায় আমি শুয়ে রয়েছি। ভবানী আমার মাথার কাছে এসে বসে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। আমার বারবার মায়ের কথা মনে পড়তে লাগলো। ছোটবেলায় আমার যখন এমন জ্বর আসতে শুরু করে তখন ভবানীর মতো করে মা আমার মাথায় জলপট্টি দিত। সারা রাত আমার মাথার কাছে জেগে থাকতো। আমি আস্তে আস্তে ভবানীকে বললাম, আমার কিছু হবে না ভবানী, তুমি চিন্তা করো না। কিন্তু ওই নারায়ণকে আমি নিজের চোখে দেখেছি, এই গ্রাম আমি নিজের চোখে দেখেছি। ওই শ্মশানের চালা ঘরের ওপরে থাকা আম গাছটা পর্যন্ত আমি দেখতে পেয়েছি। এমনকি কিছু আম গাছের ওপরে পিছনে একটা এসেছিল। আমার দুটো চোখ জড়িয়ে আসতে লাগলো। বারবার না চাইতেও কেমন যেন ঘুমের মধ্যে জড়িয়ে পড়েছিলাম। কখন যে কবিরাজ এসেছিল, কখন যে আমায় ওষুধপত্র দেওয়া হলো, তার কোনো কিছুই আমার মনে নেই। যখন ঘুম ভাঙলো দেখি ভবানীর বাবা আমার মাথার কাছে কাঠের ওপরে বসে রয়েছে। আমার ঘুম ভাঙতে দেখে সামান্য হাসলো। তার মাথার চুল দাড়ি এমনকি ভ্রু সমস্ত কিছু সাদা হয়ে আসছে। পাশে একটা লাঠি রাখা, লাঠিটা হাতে নিয়ে বলল, তুমি এখন ঠিক আছো দেখে বড় ভালো লাগছে। গোটা রাত বিড়বিড় করে অনেক কথা বলেছ। আমার তো আবার রাতে ভালো ঘুম হয় না। আমি ছিলাম তোমার কাছে সারাটা দিন। ছেলেটা অনেক খেটেছে, তার একটু ঘুমের প্রয়োজন ছিল। তুমি একটু উঠে বসার চেষ্টা করো, বুঝলে? জ্বরটা বোধহয় ছেড়ে গেছে। আমি একটু আগে তোমার গায়ে হাত দিয়ে দেখেছিলাম। আমি আস্তে আস্তে উঠে বসলাম। মাথার ভেতরটা কেমন ভারী হয়ে আছে, গোটা শরীর ফুলে রয়েছে। লোকটি আবারও পড়ল, শুনলাম নাকি তুমি পাশের গ্রামটা থেকে এসেছো। এই গ্রামের শ্মশানে নাকি 2 সপ্তাহ ছিলে। কিন্তু এমন একটা ব্যাপার কি করে হয় বলো তো? তাছাড়া তোমার মুখটা কেমন যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। কিন্তু আমি তো আপনাকে এর আগে দেখিনি। তুমি আমাকে এর আগে দেখোনি আমি জানি। ও কেমন জানি মনে হচ্ছে তোমার মুখটা বড় চেনা চেনা। আমিও তার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। তাকিয়ে থাকতে থাকতে একটা কথা মনে পড়ে গেল। সেদিন নারায়ণের বাড়িতে যখন প্রসাদ খেতে গিয়েছিলাম, দেখেছিলাম সাধু বাবা আশেপাশে কয়েকজনের সঙ্গে বসে প্রসাদ খেতে খেতে হাসাহাসি করছে। তাদের মধ্যে গ্রামের বেশ কিছু লোক ছিল। তাদের মধ্যে একটি লোকের মুখের সঙ্গে এই লোকটার
মুখের মিল পাচ্ছিলাম। আচ্ছা, আপনি কি নারায়ণ নামে কাউকে চিনতেন? এই গ্রামে নারায়ণের বাড়িতে একবার যখন পুজো হয়েছিল, সে পুজোর প্রসাদ খেতে দুই সাধু এসেছিল, সেখানে কি আপনি ছিলেন? আমার কথায় বৃদ্ধের মুখটা কেমন যেন হয়ে গেল। তার দুটো চোখ বিশালিত হয়ে উঠল। মনে হলো তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তাড়াতাড়ি ধুতির খুঁটে নিজের কপালে মুছে নিয়ে একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে আস্তে আস্তে বলল, তুমি কি করে জানলে এ কথা? আমি ওই গ্রাম থেকেই পালিয়ে এসেছিলাম, সে কথা তো অনেকেই জানে না। এখানে এসে আমার এক বন্ধুর বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। তারপরে সঙ্গে থাকা টাকা পয়সা দিয়ে এখানেই একটা জমি দখল করে সেখানেই ঘর তুলেছি। কিন্তু তুমি কি করে জানলে? সে কত বছর আগেকার কথা তা তো আমার মনে পড়ে না। তবে নারায়ণের বাড়িতে যে একটা পুজো হয়েছিল, এই পুজোয় প্রসাদ খেতে দুজন সাধুই এসেছিলেন, সে কথা আমার মনে আছে। তারপরের দিন রাতেই তো সেই বিভৎস ব্যাপারটা ঘটে গেল। এখন ভালোভাবে সব মনে পড়ে না। কি ঘটেছিল সেদিন রাতে? কি ঘটেছিল সে বিষয়ে অনেকেই ভালোভাবে জানে না। আমি সেদিন সন্ধ্যার দিকে ঘর থেকে কি একটা কাজে বেরিয়ে গিয়েছিলাম। আমার বাড়িতে আমার বউ, ছেলে সকলেই ছিল। ফিরে আসছি এমন সময় দেখতে পেলাম ওই শ্মশানের দিকে রাস্তা থেকে দুজন সাধু এদিকে এগিয়ে আসছে চিৎকার করে। তারা বলছে, পালাও পালাও, কেউ বাঁচবে না, পালাও, শ্মশানের বড় বিপদ। শ্মশানে বিপদ ঘটেছে, কিন্তু শ্মশানের বিপদ? তার মানে কি শ্মশানে যে অশুভ শক্তি বাস করত, সেই শক্তির কোনো রকম? এত কিছু আমরা বুঝতে পারিনি বাবা। তবে সেই দুজন সাধু বেশ কয়েকদিন ধরেই বলছিল যে শ্মশানে যে শক্তি আছে, সেই শক্তি শ্মশানের কোনো এক অপশক্তি থেকে গোটা গ্রামকে রক্ষা করছে। প্রত্যেক শনিবার তার ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, তখন সে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এই দুই সাধুর জন্য সে এই গ্রামের ক্ষতি করতে পারে না। কিন্তু সেই দিন রাতে ওরাও তাকে আটকাতে পারেনি। শ্মশানের সেই শুভ শক্তির বাঁধন কেটে অশুভ শক্তি বাইরে বেরিয়ে এসেছিল। তারপর আমাদের চোখের সামনে প্রথমে সেই দুই সাধু গ্রামের পথেই মারা পড়ল। তারপর শুরু হলো প্রবল ঝড়। যে যেখানে ছিল সেখানেই মরল। হুড়মুড় করে বাড়ি ঘরগুলো ভাঙতে লাগলো। আমার মতো যে কজন বাইরে ছিলাম তারাও ছুটতে ছুটতে গ্রাম থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। তারপর অনেকেই অনেক দিকে চলে গেছে। আমি সে রাতে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তারপর অনেকদিন সেখানে ছিলাম। তারপর আস্তে আস্তে। কিন্তু তুমি এই সমস্ত কথা জানতে পারলে কি করে? জানি না, আমি কিছু জানি না। অদ্ভুত কোনো উপায়ে আমি 50 বছর আগের সেই দিনের 2 সপ্তাহ কাটিয়েছিলাম। আর সেই 2 সপ্তাহের মধ্যে যেদিন নারায়ণের বাড়িতে পুজো হয়েছিল সেই দিনটাও ছিল। কিন্তু যেই রাতেই সমস্ত কিছু হওয়ার কথা ছিল, সেদিন সকালে একজন আমাকে সেখান থেকে বার করে দিয়েছিল। সে বোধহয় আমার কথা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারল না। একটু পরে ভবানী চলে আসায় আমার আর কিছু বললাম না। আমি বুঝতে পারছিলাম ভবানী এই সমস্ত কথা জানে না। ভবানী তাহলে এই লোকটির দ্বিতীয় পক্ষের ছেলে। প্রথম পক্ষের কথা হয়তো বা অন্য কেউ জানে। শুধু শুধু সে কথা বলবার কি প্রয়োজন? কিন্তু আমার সঙ্গে যা হলো সেটি কি? ভবানী এসে কবিরাজের ওষুধ বদলের কথা বলে গেল। আমি 2 দিন সেখানে থাকতে বলল। সে না চাইলেও আমি সেখানে থাকতাম, কারণ আমার কৌতূহল তখনও মেটেনি। সেদিন সন্ধ্যার দিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ভবানী ঘুমোতে গেল। সারাদিন সে বাইরে কি একটা কাজে ছিল। তারপর আমার দেখাশোনা সবকিছুতে ক্লান্ত হয়ে গিয়েছিল। ভবানীর বৃদ্ধ বাবা মাধব কিন্তু তার ঘরে জেগেছিল। আমি
আমি দাওয়ার কাছে বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসে রয়েছি। ভবানীদের বাড়ির যে গোয়াল ঘর রয়েছে তার পাশে একটা বড় গাছ, সেই গাছের দিকে তাকিয়েছিলাম একভাবে। হঠাৎ মনে হলো গাছের নিচু ডালের কাছে যেন কে একটা বসে আছে। অদ্ভুতভাবে সেখানে বসেই আমার দিকে তাকিয়ে রয়েছে, তার দুটো চোখ লাল। এখান থেকেও আমি দেখতে পারছিলাম সেটা। তাকে দেখে ভয়ে চমকে উঠলাম। কেমন যেন মনে হলো তাকেও আমি চিনি। শ্মশানের গাছের ওপর হাওয়াগুড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকা সেই জিনিসটা আমি একবার দেখেছিলাম। তার সঙ্গে আর কোনো পার্থক্য নেই। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম সে হাসির শব্দ, আর তার সঙ্গে সঙ্গে সে বলে উঠল, কি ভেবেছিলে তুই বেঁচে গেলি? এত বছর ধরে তোর জন্য অপেক্ষা করছি। আগের জন্মে অপেক্ষা করেছি, এই জন্মেও অপেক্ষা করেছি, কিন্তু বড় বাঁচা বেঁচে গেলি। ওই সাধু তোকে এতদিন ধরে বাঁচিয়ে রাখলো, এবার এবার কি হবে? হা করে তার দিকে তাকিয়ে রইলাম। মনের ভেতর কোনো কিছু বুঝতে না পারার অস্বস্তিটা কেমন যেন রাগে পরিণত হলো। চিৎকার করে উঠে বললাম, কে তুমি? তোমরা কে? কেন বারবার আমার পিছু নিচ্ছ? কি চাও তোমরা? আমার শান্তি দাও। মনে হলো ভবানী বা মাধব আমার চিৎকারে জেগে যেতে পারে, কিন্তু কেউ জাগলো না। আমি দাওয়া থেকে উঠে দাঁড়ালাম। দাওয়া থেকে নিচে নেমে উঠোনের মধ্যে পা রাখতে যাব, ঠিক তখনই শুনতে পেলাম সেই চেনা গলা। খবরদার তারানাথ, ওই কাজটা করবে না। বাইরে না বেরোলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাইরে বেরোলেই কিন্তু তুমিও স্থানে চলে আসবে। আমি কিছু বুঝতে পারছি না। আপনি কে? ওই বাকি আমার সঙ্গে এতদিন ধরে যা হয়েছিল সেটাই বাকি? কেন 50 বছর আগের দুটো সপ্তাহ আমি দেখতে পেলাম? আমার এতগুলো সময় আপনি নষ্ট করলেন কেন? আমি তার কথা শুনলাম না। দাওয়া ছেড়ে উঠে পা দুটো সেই উঠোনের কাছে রেখেছি। আমি দেখতে পেলাম কোথায় ভবানীর বাড়ি, কোথায় সেই গোয়াল ঘর। আমি এসে দাঁড়িয়েছি ঠিক সেই চালা ঘরের কাছে। সে চালা ঘরের কাছে মাথার উপরে আম গাছে বসে রয়েছে সেই ছায়া মূর্তি, আর চালা ঘরের ভেতরে বসে রয়েছে মোট 4 জন সাধু। তাদের মধ্যে সামনের দিকে একজন, তার মুখের সঙ্গে এই শ্মশানের সেই সাধুর মুখের কোনো পার্থক্য নেই, কিন্তু পিছনের দিকের একজন সাধুর মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। এ হতে পারে না, অবিশ্বাস্য ব্যাপার। ঠিক তখনই কানের কাছে সেই সাধু আবার বলে উঠল, যা হয়ে গেছে সেই সমস্ত কিন্তু জানার কোনো প্রয়োজন নেই তারানাথ। তাতে বিপদ বাড়বে। অতীত যত ভুলে থাকা যায় ততই কিন্তু ভালো। তবে মনে রেখো, ও কিন্তু তোমাকে এ জন্মে ছাড়বে না। ওর হাত থেকে তোমাকে মুক্তি পেতে হবে। সঙ্গে সঙ্গে গাছের ওপরে সে ভয়ঙ্কর মূর্তিটা হেসে উঠল, তারপর একটা লাফ দিয়ে নিচে এসে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম ঠিক শেয়ালের মতো 4 হাতে পায়ে সে বসে রয়েছে, কিন্তু সেটা একটা মানুষের শরীর হলেও তার অর্ধেকটা আগুনে পুড়ে গিয়েছে, আর অর্ধেকটা মানুষের মতো রয়েছে। চাঁদের আলো স্পষ্টভাবে তাকে দেখতে পেয়ে গোটা শরীর কেমন যেন ঘিন করে উঠল। এক পাশের রক্ত ও মাংস, চামড়া সবকিছু পুড়ে কঙ্কাল বেরিয়ে আসছে, আর অন্য পাশটা ঠিক মানুষের মতোই হয়ে রয়েছে। সেই রাতে আমি সবাইকে মেরেছি, গোটা গ্রামকে মেরেছি তোদের জন্য। সেবার এই গ্রামে আমি নরবলি দিতে পারিনি। ওই গ্রামে আমি আমার ইচ্ছে মতো কিছু করতে পারিনি। তাই মৃত্যুর পরে গোটা গ্রাম এবং তোদের সবাইকে আমি মেরেছি, কিন্তু আমি মুক্তি পাইনি। তুই আবার জন্ম নিয়েছিস, তোকে আমি আবারও মারবো। সে আমার দিকে এক পা এগিয়ে এলো। আমি মনে মনে মধুসুন্দরী দেবী, কাল ভৈরব সকলকে মনে করবার চেষ্টা করলাম, কিন্তু কোনো একটা অজানা কারণে আমার মনের ভেতর যেন নিজের নিয়ন্ত্রণ রইল না। যেন মনে হলো এরা কারা,
এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যেন একটা অজানা কারণে আমি আমার নিজের জন্ম ছেড়ে চলে এসেছি পুনর্জন্মে। হঠাৎ করে পেছনের দিকে পায়ের শব্দ শুনে পেছনে তাকাতে দেখতে পেলাম আমার পেছনে এসে দাঁড়িয়ে 3 জন সাধু। তাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে একটা অদ্ভুত শব্দ, আর সেই শব্দের সঙ্গে সঙ্গে সামনের মাটির ওপরে এসে দাঁড়ানো সেই বিভৎস মূর্তিটা চিৎকার করে উঠল, চুপ কর বলছি, আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের আবারও মারবো। কানের কাছে সেই সাধুর গলা শুনতে পেলাম আবার। এ হলো সুবর্ণ সুযোগ তারানাথ। পুনর্জন্ম থেকে যে তোমার জন্মে গিয়ে তোমার ক্ষতি করতে চাইছে তার ক্ষমতা অনেক বেশি। তাকে এভাবে ছেড়ে দিও না। আমার সঙ্গে তোমাকেও সেই মন্ত্র উচ্চারণ করতে হবে, আর তাহলেই আজ রাতে সব কিছু শেষ হয়ে যাবে। 3 জন সাধু আমার পাশে দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ করে চলেছে। মন্ত্র যেন আমার চেনা। আমার মনের ভেতর মন্ত্রটা উচ্চারিত হচ্ছে, মাথার ভেতর সে ভয়ঙ্কর মূর্তিটা 2 হাতে নিজের কান চেপে ধরে চিৎকার করছে, অথচ আমি কি করব বুঝতে পারছি না। অন্ধকার, তার মধ্যে চাঁদের আলো রয়েছে। শ্মশানের চারপাশটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠেছে। একটা হাওয়া আমাদের চারপাশে কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠতে লাগলো। সাধুর গলা আমার কানের কাছে বারবার বলতে লাগলো, মন্ত্র উচ্চারণ করো তারানাথ, মন্ত্র উচ্চারণ করো। তুমি না উচ্চারণ করলে আমার কিচ্ছু করতে পারবে না। আমার গোটা শরীর ঘামে ভিজতে লাগলো। বুকের ভেতর কি যেন একটা হচ্ছে, কি করবো বুঝে উঠতে পারছি না। এমন সময় মুখ থেকে উচ্চারিত হয়ে এলো একটা প্রথম মন্ত্র, আর তারপরেই তাদের সঙ্গে তাল তালে মিলিয়ে উচ্চারণ করতে লাগলাম সেই মন্ত্র। দৃষ্টদের সুবোধ মতে ভবত জাগরণে পুষ্প মারক জানতে ভবানী ভবানী। এরপর মন্ত্রোচ্চারণ হয়ে চলল, আর সেই অদ্ভুত ছায়া মূর্তির চিৎকার বাড়তে লাগলো। এক সময় চিৎকার করতে করতে তার গোটা শরীরটা যেন আমাদের চোখের সামনে ভাসতে ভাসতে একটা অদ্ভুত শব্দ করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আর তারপরে দেখতে পারলাম আমার পাশে এসে দাঁড়ানো সেই সাধুর সঙ্গে 2 জনের শরীর আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। চাঁদের আলোয় তাদের মুখগুলো আমি দেখতে পাচ্ছিলাম। যেন মনে হলো এই মুখ আমার বড় চেনা। তাদের চোখের কোণে সামান্য জল। তারপর সে সাধুকে দেখতে পেলাম। যে সাধুর জন্য এত কিছু, সে আমার সামনে এসে দাঁড়ালো, তবে তার শরীরটাও কেমন যেন হাওয়ায় ভাসছে বলে মনে হলো। এসব কি সাধু বাবা? আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি কে, আর আমি এখানে এলাম? ওই ছায়ামূর্তি বা কে ছিল? এত বছর ধরে সে আমাদের পিছনে। এই সব প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারবো না তারানাথ। তবে মনে রেখো, সেবার আমরা চেষ্টা করেছিলাম সেই অশরীরীকে আটকাতে, কিন্তু সেই শ্মশানের সমস্ত শুভ ক্ষমতাকে নিজের হাতে বদ্ধ করে সেটার একটা অশুভ ক্ষমতায় গোটা শ্মশানকে জাগ্রত করে। শেষ দিনে আমাদের সামান্য ভুলের জন্য আমরা তাকে আটকাতে পারিনি। এক অজানা কারণে তুমি মুক্তি পেয়ে গিয়েছিলে, তাই তোমার পুনর্জন্ম হয়ে যায় আবার এই 17 বছর পর। কিন্তু কোনো এক অজানা কারণে আমাদের মুক্তি হয়নি। আজ সেই মুক্তি হলো। দেখতে পেলাম সাধুর চোখের কোণে জল, আর চোখের কোণ দিয়ে জলের ফোঁটা নেমে আসতে লাগলো। চাঁদের আলোয় সেই জলের ফোঁটা চিকচিক করছে। সাধু একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমার কাঁধের কাছে তার হাত এসে ঠেকলো। তারপরে চাঁদের আলোয় তার গোটা শরীরটা যেন ভেঙে যাওয়া কাচের গুঁড়ো টুকরোর মতো মিলিয়ে গেল। আর চোখের সামনে দৃশ্য বদলে আমি আবার এসে পড়তে লাগলাম সেই ভবানের বাড়ির কাছে, সেই গোয়াল ঘরের কাছে যেখানে আমি দাঁড়িয়েছিলাম। সাধুর মুখটা যখন মিলিয়ে যাচ্ছে, আমি চিৎকার করে বললাম, আমি এখনো কিছু বুঝতে পারিনি। তাহলে
তাহলে সে 50 বছর আগের এই গ্রামের মানুষ দুজন সাধুর কথা কেন বলছিল? কেন নারায়ণকে আমি দেখেছিলাম? কেন সাধু বাবাকে আজ থেকে 50 বছর আগে আমি দেখেছিলাম? তাহলে কোন জন্মে আমরা এই অশরীরীকে আটকানোর চেষ্টা করেছিলাম? আগের জন্মে নাকি তারও আগের জন্মে? আমার কথার উত্তর আমি পেলাম না। আমার প্রশ্নগুলো শূন্যে ভাসতে ভাসতে ছড়িয়ে পড়লো চারপাশে। আমার চিৎকারটা বোধহয় ভবানী শুনতে পেয়েছিল। ঘুম থেকে উঠে ধরফর করে সে আলো হাতে নিয়ে বেরিয়ে এলো। ভবানী, এখন ওকে কোনো প্রশ্ন করিস না, ওকে ঘরে নিয়ে যা, বিশ্রামের প্রয়োজন। শরীরটা তো ভালো নয়, তাই বোধহয় কি দেখতে কি ডেকে ফেলেছে। ঘরে যেতে যেতে আমি ডাকলাম মাধবের দিকে। তার মুখে একটা রহস্যময় হাসি, যেন মনে হলো সে সবকিছু বুঝতে পেরেছে, অথচ আমি বোকার মতন এখনো কিছুই বুঝে উঠতে পারিনি। তারপর কি হলো? সেখান থেকে আপনি তারপর কোথায় গেলেন? ওখানে আর 2 দিন থেকে শরীর একটু সারিয়ে নিলাম। তারপর একদিন জোর করে ভবানীকে নিয়ে সেই গ্রামের পথে ঢুকেছিলাম। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সেই শ্মশান পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু শ্মশানে গিয়ে সেই চালা ঘর যেখানে থাকার কথা সেখানে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। কোথায় চালাঘর? চালাঘরের বাঁশের খুঁটি পর্যন্ত নেই। আম গাছটা অনেক বছর আগে যেন মরে গিয়েছে, এমনভাবে তার শুকিয়ে যাওয়া গুঁড়ির খানিকটা অংশ দাঁড়িয়ে আছে। চারপাশে যে বড় বড় গাছ ছিল তার কিছুই আর অবশিষ্ট নেই, সবকিছু যেন শুকিয়ে গিয়েছে। নদীর জল আগের মতোই রয়েছে। সেখানে গিয়ে নদীর জলে নামলাম। যে ঘাটে আমি আর সাধু স্নান করেছিলাম, সেই ঘাটে নদীর জলে স্নান করে শরীর হালকা লাগলো। যা হয়েছিল তা সবকিছু মাথার ভেতর থেকে তাড়িয়ে দিয়ে আবার যাত্রা শুরু করতে হবে, এমন ভাবতে ভাবতে উপরে উঠে আসছি। অমন সময় নদীর পাড়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। নদীর পাড়ে রাখা একটা রক্তাম্বর এবং তার পাশেই রাখা একটা রুদ্রাক্ষের ছোট্ট মালা, যে মালাটা সেই সাধুর গলায় আমি দেখেছিলাম। তার কারণ সেই মালার একদম মাঝখানে নিচের দিকে একটা শুকিয়ে যাওয়া কিসের যেন নখ বাঁধা থাকতো। সে ব্যাপারে প্রশ্ন করলে সাধু আমায় বলতো, ওগুলো আমার রক্ষাকর্তা, আমার তাবিজ। আমি চমকে উঠলাম। এই রক্তাম্বর, এই রুদ্রাক্ষের মালা যদি সাধুর হয়, তাহলে সাধু নদীর জলে স্নান করতে এসেছে। কিন্তু সেটাই বা কি করে হয়? সেই দিনের জলের সামনে দাঁড়িয়ে আমার মাথার ভেতর তালগোল পাকিয়ে গেল। এটা ভাবনা তো ভেবেই নিয়েছিলাম যা হয়েছে পুনর্জন্মে তার সঙ্গে এই জন্মের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাহলে এই রক্তাম্বর আর এই রুদ্রাক্ষর মালা কার? প্রায় দুপুর পর্যন্ত সেখানে রইলাম, কিন্তু কারো দেখা পেলাম না। একসময় সেই রক্তাম্বর রুদ্রাক্ষের মালাটা তুলে নিয়ে চলে এলাম সেখান থেকে। কিন্তু একটা কথা কিছুতেই বোঝা গেল না, আসলে সেই সাধু আপনার সঙ্গে কোন জন্মে দেখা করেছিল? আপনার আগের জন্মে নাকি তারও আগের জন্মে? আপনি কিন্তু যখন সে সাধুর চোখের মধ্যে তাকিয়েছিলেন তখন 4 জন সাধুকেই দেখতে পেয়েছিলেন। তাদের মধ্যে কি একবারও নিজেকে দেখতে চেয়েছিলেন? তারানাথ কথার উত্তর দিল না। বাইরের বৃষ্টিটা তখন কমে এসেছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে বলল, অনেক আগের কথা বুঝলে, ভালোভাবে কিছুই মনে পড়ে না সব। বৃষ্টি কমে এসেছে, তোমরা বেরিয়ে পড়ো। আমরা বেরিয়ে গেলাম। পথে নেমে কিশোরী তোতো করছে দেখে শুনলাম, আরে কি হলো, আজকের গল্প তুমি অবিশ্বাস করতেই পারো। যা তারানাথ নিজে বলল তার সমস্ত কিছু সে নিজেও বিশ্বাস করে না। সে কথা নয়, একটা কথা মনে আছে, প্রথম যখন আমরা ঠাকুরমশাইয়ের কাছে আসতাম তখন ঠাকুরমশাইয়ের গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল। সেই রুদ্রাক্ষের মালাটা আমরা এলেই কিন্তু ঠাকুরমশাই গলা থেকে খুলে একপাশে রাখতো। প্রথম 2 দিন মনে হয় দেখেছিলাম। প্রথম যেদিন তুমি এলে আর যেদিন আমি তার আগে এসেছিলাম, সেদিনের সেই রুদ্রাক্ষের মালাটাই কি ওই রুদ্রাক্ষের মালা? মনে হয় একবার রুদ্রাক্ষের মালার সামনের দিকে কালো মতো কি একটা দেখেছিলাম। কিশোরীর কথার উত্তর দিলাম না। এই দিনের বেলাতে কিশোরী থাকা সত্ত্বেও গোটা শরীর কেমন শিরশির করে উঠল। তাহলে যে তারা জ্যোতির্বিদ, তান্ত্রিক এবং গল্প বলিয়ে যে তারানাথকে আমরা চিনি, তার বাইরে কি আরও কোনো একটা পরিচয় আছে? সত্যি কি তারানাথ নিজেও জানে আসলে সে কে? নাকি মাঝে মাঝে এমন অনেক কিছু আমাদের বলে ফেলে যেটা
না বলাই ভালো ছিল। ঠিক তখনই কিশোরী যেন বলে উঠল, সেই সাধু তারানাথকে ওই নীল আলোর রহস্যর ব্যাপারে বলেছিল। পুনর্জন্ম, এই জন্ম আর পরজন্মের মধ্যে সম্পর্ক আছে। তাহলে কি সেই সম্পর্ক? আর কিশোরীর কথা আমার কানে এলো না। তারানাথের একটা কথা আমার মনে পড়ে গেল। কাল ভৈরব, মধুসুন্দরী দেবী, মাতু পাগলি, কারোর কথাই আমার মনে পড়ছিল না। যেন মনে হচ্ছিল এদের আমি চিনি না, এদের সঙ্গে আমার কোনো সাক্ষাৎই হয়নি কখনো। তাহলে তারানাথ তান্ত্রিক সেই রাতে কোন জন্মে প্রবেশ করতে পেরেছিল, এর উত্তর কি দেবে কেউ? শুনছিলেন ধূমকেতুর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তরের ভয়। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।